মূলত কথা হচ্ছে কি, আপনি যতই আমাকে গালাগালি করেন, আমাকে উচিত কথা, আমাকে সত্য কথা এটা বলতেই হবে ভাই। এতে আপনি মনক্ষুণ্ণ হন বা না হন, কারণ আমি একজন ফিনান্সিয়াল এডুকেটর, আমি মানুষকে শেখাই, সুতরাং আমাকে সত্য তো বলতেই হবে। প্রিয় দর্শক, আমার খুব ঘনিষ্ঠ এক আত্মীয় সরকারি চাকরি করত। আমি নাম ঠিকানা বিস্তারিত পরিচয় আপনাদেরকে বলবো না, কারণ আমার আশেপাশের লোক দেখে হয়তো তাকে চিনতে পারে। তো হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়লো এবং একটা পর্যায়ে গিয়ে তার ক্যান্সার ধরা পড়লো। তো এই ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে সে ঢাকায় দৌড়াদৌড়ি করলো, ঢাকায় চিকিৎসা করলো, তার হাতে যা ছিল তা তো সে খরচ করলোই। এরপরে দেখা গেল যে হঠাৎ করে তার হাতে তো আর ক্যাশ নেই, টাকা নেই। তার শহরে এক টুকরো জমি কিনেছিল, জমিটির দাম বর্তমানে প্রায় 10 লাখ টাকার মতো। তো সে কী করলো, বাধ্য হয়ে সেই জমিটি তাকে 3 লাখ টাকায়, কারণ আপনারা জানেন জমির কিন্তু লিকুইডিটি নেই, আপনার চাইলেই আপনি বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, এটাই আপনি জমি দিয়ে আপনি অনেক টাকা ফেরত পেতে পারেন, কিন্তু এটা অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার। সুতরাং যে তার খুব দ্রুত টাকার দরকার ছিল, সে যেটা করলো, সেই জমিটি বিক্রি করে দিয়ে সে 3 লাখ টাকা সেখান থেকে পেল। তা নিয়েও তার চিকিৎসা শুরু হলো, কিন্তু 3 লাখ টাকায় তো বোঝেনি কতদিন তাকে আর সাপোর্ট দিতে পারে। এরপর যেটা সে করলো, যে বাধ্য হয়ে তাকে লোন নিতে হলো ব্যাংক থেকে, সোনালী ব্যাংক থেকে সে লোন নিল, 10 লাখ টাকা সে লোন নিল। তো সেটা নিয়ে সে চিকিৎসা করাচ্ছে, এখন কিছুটা ভালোর দিকে, এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তো এখন এই লোক যদি বেঁচেও থাকে, তাহলে এই যে তার জমি গেল, তার হাতে যে টাকা পয়সা, আর একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, প্রথম দিকে সে আরেকটি কাজ করেছিল। সেটি হলো, প্রথমে তার হাতে কিছু টুকটাক টাকা ছিল, সেটা তো খরচ হলোই, পাশাপাশি তার স্ত্রীর গহনাগুলোও কিন্তু সে বিক্রি করতে হয়েছে। এখন এই যে লোকটি যদি সুস্থ হয়ও, আপনার কি মনে হয় এ কোনোদিন আর অর্থনৈতিকভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে? কোনোদিন শক্ত মাটির উপর দাঁড়াতে পারবে? কারণ এই যে ধাক্কাটি সে খেলো, 10 লাখ টাকা জমি গেল, স্বর্ণ গেল, হাতের টাকা পয়সা গেল, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করলো, আর কখনো কি সে অর্থনৈতিকভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে? আর একটি ঘটনা বলি, এটিও আমার প্রতিবেশী, একেবারে আমি নাম ঠিকানা কিছুই বলছি না। সে একটি ব্যাংকে চাকরি করতো, একটি সরকারি ব্যাংকে চাকরি করতো। হঠাৎ করে যে কোনো একটা অভিযোগে তার চাকরিটি চলে যায়। তো এই যে চাকরিটি চলে গেল, এই চাকরিটি চলে যাওয়ার পর তার পরিবার যে কি দুর্বিষহ জীবনযাপন করেছে বেশ কয়েক বছর, সেটা আমি খুব কাছ থেকে দেখেছি। তারা একটা স্ট্যাটাস মেনটেন করে জীবনযাপন করতো, একটা চাকরিজীবীর যেমন পারিবারিক অবস্থান থাকার কথা, সেরকম করে তারা জীবনযাপন করতো। কিন্তু চাকরিটি চলে যাওয়ার পর আপনারা একবার কল্পনা করে দেখুন, একটা লোকের যে চাকরি চলে যায়, তাহলে কি দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয় তার সন্তানদের উপর, তার পরিবারের উপর। আর সন্তানরাও তখন কেবল স্কুলে লেখাপড়া করছে, বড় না কেউ। সুতরাং খুবই বাজে অবস্থা বা সিচুয়েশন তৈরি হয়েছিল এই ব্যক্তিটির জীবনে। এখন এই যে দুটো ঘটনা আপনাদেরকে বললাম, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এই ঘটনা আমাদেরকে শুনিয়ে লাভ কি? দেখুন, এটা আমি আপনাদেরকেও সতর্ক করছি, কেন তাদের জীবনে, হ্যাঁ, দুর্ঘটনা আপনার আমার জীবনে যে কোনো সময় নেমে আসতে পারে, আমাদের চাকরি চলে যেতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এটা ঘটতে পারে জেনেই আমাদেরকে কিন্তু প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এখন এদের জীবনে এই করুণ পরিণতির পিছনে দুটি মূল কারণ ছিল। একটি কারণ হলো তাদের কারো হাতেই এমার্জেন্সি ফান্ড ছিল না। ইভেন তারা এমার্জেন্সি ফান্ড বলতে তেমন কিছুই জানতো না। তারা ওই যে খাও দাও ফুর্তি করো এই জীবনযাপন করতো, ইনকাম করতো, খরচ করতো, লায়াবিলিটি কিন্তু শো আপ করতো, দেখিয়ে বেড়াতো। এটাই ছিল তাদের লাইফ স্টাইল। চিন্তা ভাবনাটা এরকম ছিল, আমি তো রিটায়ারমেন্টে অনেক টাকা পাবো, আমাকে আবার জমাতে হবে কি। দেখবেন একটা বড় অংশ সরকারি চাকরিজীবীদের কিন্তু বা বেসরকারি চাকরিজীবীদের মধ্যে অনেকেরই কিন্তু এই মেন্টালিটিটা থাকে। কিন্তু আমরা কি হাতি ঘোড়া রিটায়ারমেন্টের পর পাই সেটি বুঝতে পারি যখন, তখন আর কিন্তু সময় থাকে না। তো যাই হোক, তাদের ইমার্জেন্সি ফান্ড ছিল না। ইভেন তারা ইমার্জেন্সি ফান্ড নামক একটা বিষয়ে এটি নামই জানতো না। আমি হলপ করে বলতে পারি, এই ভিডিও যারা দেখছেন কিংবা বাংলাদেশের, ভারতের, পশ্চিমবঙ্গের অনেক মানুষই এই ইমার্জেন্সি ফান্ডের নাম জানে না। ইমার্জেন্সি ফান্ড হলো এই যে বিপদ আপদ হঠাৎ করে নেমে আসতে পারে। ধরুন আপনার পরিবারের কেউ কালকে অসুস্থ হয়ে পড়তে পারে, আপনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে ডিসঅ্যাবল্ড হয়ে যেতে পারেন, এরকম বিপদ আপদ আপনার জীবনে নেমে, কিংবা অর্থনৈতিক বড় ধরনের ক্রাইসিস চলে আসতে পারে। তো এটা মোকাবেলার জন্য যদি আপনি একটি ফান্ড আলাদা করে না রাখেন,
তাহলে আপনাকে ওই রকম করে আপনার হাতের সব পুঁজি যাবে, আপনার স্বর্ণও চলে যাবে, আপনার জমি চলে যাবে, আপনাকে লোন নিতে হবে, দুর্দশাময় একটা জীবন আপনাকে যাপন করতে হবে যদি ইমার্জেন্সি ফান্ড না থাকে। আর যদি ইমার্জেন্সি ফান্ড থাকে তাহলে আপনি সাময়িকভাবে ওই ঝড়টাকে আপনি মোকাবেলা করে দাঁড়িয়ে থাকতে পারবেন। আপনার জমা টাকায় বা আপনার সম্পদের উপর কিন্তু আর এটা নেগেটিভ প্রভাব ফেলবে না। সুতরাং সকলের উচিত একটি করে এমার্জেন্সি ফান্ড তৈরি করা। এমার্জেন্সি ফান্ড কিভাবে তৈরি করবেন আমার এই চ্যানেলে কিন্তু তা নিয়ে ভিডিও রয়েছে। তারপরও আমি কিন্তু আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথম অবস্থায় আপনি আপনার মাসিক বেতন বা ইনকামের 20% টাকা আলাদা সঞ্চয় করে রাখবেন। এই 20% টাকায় মোটেও মনের ভুলেও হাত দিবেন না। এটা দিয়ে আপনি আপনার প্রতি মাসে যে সংসার খরচ হয়ে থাকে, যত টাকা লাগে সংসার চালাতে, এর 6 মাসের সমান পরিমাণ টাকা যখন হবে তখন আপনার এমার্জেন্সি ফান্ডটি কিন্তু ফুলফিল হবে। অর্থাৎ আপনার চাকরিটি চলে গেলে যেন আপনার 6 মাস পর্যন্ত আপনি আপনার পরিবারের হাল ধরে থাকতে পারেন, পরিবার যেন কোনো বিপদে না পড়ে, এই পরিমাণ টাকা আপনাকে রিজার্ভ রাখতে হবে। কারণ 6 মাসের মধ্যে আপনি হয়তো নতুন একটা চাকরি খুঁজে পাবেন বা আপনার পরিবারের যে ঝড়ঝাপটাকে আপনি সামলিয়ে উঠবেন। সুতরাং এভাবে আপনাকে অন্তত 6 মাসের জন্য একটি এমার্জেন্সি ফান্ড গঠন করতে হবে। যদি আপনি পারেন 1 বছরের, তাহলে সেটি সবচেয়ে কিন্তু বেটার অপশন। প্রিয় দর্শক, এই যে ঘটনা দুটো বললাম, দুজন ব্যক্তির ঘটনা আমি শোনালাম, তাছাড়াও অধিকাংশ চাকরিজীবী যে ভুলটি করেন সে ভুলটি হলো বিমা না করা, ইন্স্যুরেন্স না করা। দেখুন, আমি এই ইন্স্যুরেন্সের কথা ভিডিওতে বললেই আমাকে বলা হয় যে আমি ইন্স্যুরেন্সের দালাল, আমি ইন্স্যুরেন্সের প্রমোট করি। আসলে আমি কোনো না ইন্স্যুরেন্সের নাম বলেছি আপনাদেরকে, কখনো আমি সেটা কিন্তু বলিনি। মূলত কথা হচ্ছে আপনি যতই আমাকে গালাগালি করেন, আমাকে উচিত কথা, আমাকে সত্য কথা এটা বলতেই হবে ভাই। এতে আপনি মনক্ষুণ্ণ হন বা না হন, কারণ আমি একজন ফিনান্সিয়াল এডুকেটর, আমি মানুষকে শেখাই। সুতরাং আমাকে সত্য তো বলতেই হবে। আপনি আপনার জীবনে এই যে দুটো লোকের ঘটনা বললাম, যদি একটা স্বাস্থ্য বিমা করা থাকতো, চিন্তা করে দেখুন, তাহলে এই যে ক্যান্সার হলো তার একটা বড় ধরনের সাপোর্ট কি সে সেখান থেকে পেতো না? কিংবা যদি একটা লাইফ ইন্স্যুরেন্স করা থাকে, আপনার হঠাৎ করে জীবনে দুর্ঘটনা ঘটতে পারে, তখন আপনার পরিবার তো অন্তত বিপদে পড়বে না, বেশ ভালো পরিমাণ একটা টাকা কিন্তু আপনি এখান থেকে পাবেন। যদিও বিমা করার সুযোগগুলো ভারতে একটু বেশি, বাংলাদেশে কিন্তু আসলে অতটা স্কোপ নেই, থাকলেও একটা কস্টলি এবং অনেক অভিযোগও রয়েছে বিমা নিয়ে। সুতরাং একটু সতর্ক হয়ে যাচাই বাছাই করে নিশ্চয়ই 2-4টি ভালো কোম্পানি বাংলাদেশেও রয়েছে। সুতরাং আপনি দুটো বিমা অন্তত জীবনে করবেন। প্রথমত হেলথ ইন্স্যুরেন্সটা তো করবেনই মাস্ট, কারণ দেখুন সামান্য একটু অসুস্থতায়ও এখন মানুষের 4, 5, 7, 8, 10 লাখ টাকা পর্যন্ত নেমে যাচ্ছে, বিদেশে নিয়ে যেতে হচ্ছে। সুতরাং যদি আপনার জীবনে এমন ঘটনা ঘটবে না এমন তো আপনাকে হলপ করে কেউ বলতে পারে না, যে কোনো সময় আপনার জীবনে ঘটতে পারে। সুতরাং ঘটে গেলে আপনি কী করবেন? তাই একটা হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই করবেন। দ্বিতীয়ত একটি লাইফ ইন্স্যুরেন্স করবে, তবে সেটি অবশ্যই হতে হবে টার্ম ইন্স্যুরেন্স। আপনাকে মনে রাখতে হবে ইন্স্যুরেন্স বা বিমা এটি কোনো বিনিয়োগ নয়। অর্থাৎ এখান থেকে যদি আপনি পার্সেন্টেজ বা ইনকাম করতে চান যে আমি অনেকগুলো বছর পর একটা ভালো পরিমাণ টাকা ফেরত পাবো, দেখুন তাহলে আমি পরামর্শ দেবো যে ব্যাংক আপনাকে ভালো ইন্টারেস্ট দেয়, ভালো লাভে দেয়। সুতরাং ব্যাংকে রাখা লাভজনক। ইন্স্যুরেন্সকে আপনি কখনোই বিনিয়োগ হিসেবে দেখবেন না। হ্যাঁ, কিছু টাকা আপনি যদি বাড়তি পান সেটা আপনার বাড়তি সুবিধা, কিন্তু ইন্স্যুরেন্সের মূল লক্ষ্য হলো আপনাকে সিকিউর করা। আপনার কিছু হলে আপনার পরিবারের জন্য বিপদে না পড়ে, আপনার বড় ধরনের অসুস্থতা হলে আপনার বা আপনার পরিবারের কারো, সেখানে যেন একটি ভালো পরিমাণে এক সাপোর্ট আপনি পান। এই দুটো কাজ আপনারা করবেন। দেখুন, এই দুটো কাজ না করার কারণে কিন্তু অধিকাংশ আপনি দেখবেন যারা বিপদে পড়ে, যারা এই ধরনের সমস্যায় পড়ে, এই যে দুটো ঘটনা আমি বললাম, এরকম যারা সমস্যায় পড়ে তাদের দেখবেন, খুঁজে দেখবেন, তাদের প্রায় 99% লোকেরই কোনো ইমার্জেন্সি ফান্ড নেই, তাদের কোনো ধরনের বিমা নেই। এই না থাকার কারণে কিন্তু তারা আরও বড় রকমের সমস্যায় পড়ে। তো প্রিয় দর্শক, আমি চেষ্টা করি আপনাদেরকে সতর্ক করতে, আপনাদেরকে সচেতন করতে, আপনাদের জীবনটি নেক্সট লেভেলে নিয়ে যেতে। আর আপনারা ভালো থাকেন, অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে ওঠেন, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করেন, ধনী হয়ে ওঠেন, এটি আমি চাই। সুতরাং আশা করি আমার দেওয়া তথ্যগুলো আপনাদের হেল্পফুল হয়। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।